যত বড় শত্রু মিসাইলই আসুক না কেন ইরানকে যুদ্ধে হারানো সত্যিই কঠিন। তারা কাউকেই ভয় পায় না, কিন্তু কেন? এই প্রশ্নটা শুনতে যতটা সাধারণ লাগে এর উত্তর ততটাই জটিল আর রোমাঞ্চকরও বটে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটা ইতিহাস, ভূগোল আর কৌশলের এক অনন্য মিশ্রণ। বিগত ৫০০ বছর ধরে এই দেশটা টিকে আছে ঠিক এমন এক সীমারেখা নিয়ে, যেখানে এসে হোঁচট খেয়েছে রোমান, মঙ্গোল, আরব, ব্রিটিশ, এমনকি রুশরাও। ইরান এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যা ইউরোপ, এশিয়া আর আফ্রিকাকে এক সুতোয় গেঁথে রাখে। তাদের উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী, যে জায়গা দিয়ে বিশ্বের ২০% তেল ও গ্যাসবাহী জাহাজগুলি অতিক্রম করে। এটাই সেই গেটওয়ে যেটা কেউ হারাতে চায় না, আবার সহজেই জয় করা যায় না। পাশাপাশি ইরানের ভেতরের ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, মরুভূমি আর সামরিক অস্ত্র বা সীমান্ত রক্ষা পদ্ধতি সব মিলিয়ে দেশটিকে পরিণত করেছে এক দুর্ভেদ্য দুর্গে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ইরান কেন এতটা অপরাজেয়। ইতিহাস, ভৌগোলিক গঠন আর আধুনিক যুদ্ধ কৌশল ছাড়াও কেন এই রণক্ষেত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে অসম্ভব হয়ে উঠেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ইরানকে যুদ্ধে হারানো কেন এত কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই চোখ রাখতে হবে দেশটির ভৌগোলিক গঠনের দিকে। কারণ এই ভূপ্রকৃতি ইরানকে পরিণত করেছে এক প্রাকৃতিক দুর্গে। ইরানের পশ্চিম ও দক্ষিণে বিস্তৃত জাগ্রস পর্বতমালা, যা তুরস্ক থেকে শুরু করে ইরাক পেরিয়ে ইরানের উপকূল পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই পাহাড় ঘেরা অঞ্চল পাথুরে আর দুর্গম, যা শত্রুপক্ষের জন্য একেবারে দুঃস্বপ্ন। ১৯৮০ সালে ইরাক যখন ইরানের উপর আক্রমণ করে, তাদের প্রথম পরিকল্পনা ছিল ইরানের খুজিস্তান অঞ্চল দখল করে ধাপে ধাপে গোটা দেশের নিয়ন্ত্রণ নেওয়া। কারণ তৎকালীন আরব দেশগুলি খুব শঙ্কিত ছিল যে ইরানি বিপ্লবের প্রভাব তাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু বাস্তবে কি ঘটল? ৮ বছর ধরে যুদ্ধ চললেও ইরাকি বাহিনী শুধুমাত্র খুজিস্তান অবধি পৌঁছাতে পেরেছিল। জাগ্রস পার হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। পরে ইরানি পাল্টা আক্রমণে ইরাকের ভেতরে ঢুকে পড়ে। যদিও ইরানও একটি সমস্যার মুখে পড়েছিল। সব বড় শহর আর সরবরাহ কেন্দ্র জাগ্রসের অপর প্রান্তে থাকায় সেনাবাহিনীকে রসদ পৌঁছে দেওয়া হয়ে দাঁড়িয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ। অথচ টানা ৮ বছর রক্তক্ষয়ী লড়াইয়ের পরেও ১ ইঞ্চি সীমান্ত বদলায়নি। উত্তরের দিকে আবার ইরানকে রক্ষা করে আল বরস পর্বতমালা, যেটা ক্যাস্পিয়ান সাগরের পাশে বিস্তৃত। এখানেও পাহাড় যেমন প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়, তেমনি গোপনে লুকিয়ে আছে অনেক সম্পদ। ইউরেনিয়াম, সোনা, রূপো, দস্তা, বিশ্বের সবচেয়ে বড় দস্তার ভাণ্ডারও এখানে রয়েছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় ইরানের দক্ষিণের তেল ও গ্যাস ভাণ্ডার। পারস্য উপসাগরের পাশে থাকা এই খনিজ ভাণ্ডার বিংশ শতকে ইরানকে বিশ্বশক্তির খেলায় গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ে পরিণত করেছিল। আজ ইরান একা বিশ্বজুড়ে ১০% তেলের ও ১৫% প্রাকৃতিক গ্যাসের মালিক। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা হল ইরানের ২৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, যা দুটি সাগরের মধ্যে বিভক্ত। উত্তরে ক্যাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। ঠিক এখানে রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোখ পয়েন্ট। ইরানের বন্দর আব্বাস থেকে এই প্রণালী মাত্র ৭০ কিলোমিটার দূরে। বিশ্বের ১৫% শক্তি সরবরাহ এই পথেই এশিয়া ও ইউরোপে পৌঁছে যায়। ফলে ইরান যদি চায় এই পথ বন্ধ করে পুরো বিশ্বের জ্বালানি বাজারেই ধস নামিয়ে দিতে পারে। তবে কেউ যদিও সব পাহাড়, উপকূল আর প্রতিরক্ষা পার করে ইরানের ভেতরে প্রবেশ করতেও পারে, সামনে দাঁড়িয়ে থাকে আরেক দুর্ভেদ্য প্রাকৃতিক বাধা, লুত মরুভূমি ও কাবির মরুভূমি। লুতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গরম জায়গা। ২০০৫ সালে এখানে তাপমাত্রা উঠেছিল ৭০ ডিগ্রিতে। এই অঞ্চল অতিক্রম করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। এগুলি ইরানের ভৌগোলিক শক্তি, যা একে পরিণত করেছে এমন এক দেশে যাকে বাহ্যিক শক্তি দিয়ে জয় করা শুধু কঠিনই নয়, বরং বুদ্ধির সঙ্গে লড়াই না করলে অসম্ভব। তবে ইরানকে অজেয় করে তোলার পেছনে আরও এক বড় কারণ আছে, এর কৌশলগত অবস্থান আর জটিল ভূরাজনীতি। ইরানকে বুঝতে হলে শুধু তার ভৌগোলিক গঠন নয়, তার জনসংখ্যাগত কাঠামো ও রাজনৈতিক ইতিহাসও জানাটা জরুরি। বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি, যার মধ্যে ৯৫%ই শিয়া মুসলিম। এদের মধ্যে ৬২% পারস্যবাসী, ১৬% আর্য, ১০% কুর্দি এবং বাকি ১২% বলুচি, লুর, আরব ও তুর্কিদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী মিলে গঠিত। কিন্তু আজকের যেটা রক্ষণশীল ও শিয়াপন্থী ইরান,
একসময় সেটা ছিল একদমই ভিন্ন, একদমই খোলামেলা, অনেকটা উদারপন্থী রাষ্ট্র। 1979 সালে ইরানি বিপ্লবের আগে আমেরিকার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সময় আমেরিকা ইরানকে সামরিক জেট বিমানের মতো আধুনিক অস্ত্র সরবরাহ করত। তবে সবকিছু বদলে যায় যখন ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পর তিনি পুরো দেশের রাজনৈতিক ও বৈদেশিক নীতির ধারা পাল্টে দেন। অনেকেই অবাক হতে পারেন, কিন্তু 1979 সালের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। এমনকি 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর এটি স্বীকৃতি দেওয়া দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ইরান। কিন্তু খোমেনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়। তিনি ফিলিস্তিনিদের সমর্থনে সবর হন এবং ইসরায়েলকে ইরানের প্রথম শত্রু হিসেবে ঘোষণা করে। এরপর তেহরান থেকে ইসরায়েল পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয়, ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় এবং ইসরায়েলি দূতাবাসের জায়গায় গড়ে তোলা হয় ফিলিস্তিন দূতাবাস। এরপর থেকে ইসরায়েলের পাশাপাশি আমেরিকার সঙ্গেও ইরানের সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। ইরানি বিপ্লবের পর আশেপাশের সব আরব রাজ্যগুলি সতর্ক হয়ে ওঠে, কারণ তাদের সবচেয়ে বড় ভয় ছিল এই শিয়া মতবাদ যদি তাদের দেশেও ছড়িয়ে পড়ে তাহলে তাদের রাজতন্ত্র হুমকির মুখে পড়তে পারে। কারণ এই সমস্ত আরব দেশগুলির শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক, যেখানে বিপ্লব শব্দটাই ছিল আতঙ্কের। সুতরাং ইরানের রাজনৈতিক বিপ্লব শুধু দেশটির ভেতরের চেহারাই বদলে দেয়নি, এর প্রভাব ছড়িয়ে পড়েছিল গোটা মধ্যপ্রাচ্যে। আর সেই থেকেই শুরু হয় ইরান বনাম আরব ও পশ্চিমা বিশ্বের টানাপোড়েন, যা আজও চলমান। 1980 সালে ইরাকে সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের পেছনে ছিল একজোট হওয়া আরব দেশগুলির সক্রিয় সমর্থন। তখনই ইরান বুঝে যায় বাঁচতে হলে শুধু নিজ দেশে বিপ্লব করলেই চলবে না, বরং তাদের মতবাদ ও প্রভাব আশেপাশের দেশগুলিতেও ছড়িয়ে দিতে হবে। কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মাঝখানে রয়েছে এইসব আরব দেশগুলি, যারা তাদের বিরোধী। এই পরিস্থিতিতে ইরান এক নতুন কৌশল নেয়, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করা। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় ফাতেম ইউনিট, ইরাকে আল-বদর এবং ইয়েমেনে হুতি মিলিয়ে তৈরি হয় অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামের একটি প্রভাবশালী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান সরাসরি না জড়িয়ে পরোক্ষভাবে ইসরায়েল ও আরব দেশগুলির উপর চাপ সৃষ্টি করে। যেমন গাজায় যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, কিংবা ইয়েমেন থেকে রেড সিতে ইসরায়েলি ও আমেরিকান জাহাজে ড্রোন হামলা চালানো হয়। এই প্রক্সি ওয়ার কৌশল ইরানকে আরও ভয়ঙ্কর করে তুলেছে বিশ্ব রাজনীতিতে। যুদ্ধ কৌশল নিয়ে যখন কথা উঠল, তাহলে ইরানের ড্রোন প্রযুক্তি সম্পর্কে কথা না বললেই নয়। 2024 সালের জানুয়ারিতে ইয়েমেনের হুতি গোষ্ঠী যেভাবে ড্রোন দিয়ে রেড সিতে কন্টেনার জাহাজের উপর হামলা চালিয়েছিল তা ছিল নজিরবিহীন। এমন পরিস্থিতিতে ফ্রান্সকে একটি হুতি ড্রোন ধ্বংস করতে $10 লক্ষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছিল, অথচ সেই ড্রোনগুলির দাম ছিল মাত্র $20,000। এইসব ড্রোন সরবরাহ করেছিল ইরান, এবং এই একই ড্রোন ইরান নিজের প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করে থাকে। আমেরিকান সেন্ট্রাল কমান্ডের 2022 সালের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এইসব মিসাইল 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। তাই যখন ইরানের ভূগোল, প্রক্সি স্ট্র্যাটেজি এবং ড্রোন প্রযুক্তিকে একসাথে দেখা হয়, তখন বোঝা যায় পশ্চিমা নিষেধাজ্ঞা আর ছোট অর্থনীতির বাইরেও ইরান এক ভয়ানক শক্তির দেশ। পারমাণবিক কর্মসূচি, প্রক্সি ফান্ডিং ও মিসাইল প্রযুক্তি সবকিছুতেই রয়েছে অস্পষ্টতা, যা পশ্চিমা বিশ্বকে সরাসরি ইরান আক্রমণ থেকে বিরত রাখে। আরেকটি বিষয় যদি বিবেচনা করা হয়, তাহলে দেখা যাবে স্ট্রেট অফ হরমুজ বা বাবেল মানদেব, এই দুই গুরুত্বপূর্ণ সরু প্রণালী ইরানের মিসাইল রেঞ্জে রয়েছে। তাহলে বোঝা যায় ইরানের হাতে কতটা কৌশলগত প্রভাব শক্তি রয়েছে। এখন তো রাশিয়া ও চীন অঘোষিতভাবে ইরানকে সমর্থন দিচ্ছে। তবে ইরান ঠিক কী করবে, কিভাবে প্রতিশোধ নেবে, বা ইসরায়েল আমেরিকার পাল্টা আঘাত সহ্য করার ক্ষমতা আছে কিনা, সেই উত্তর একমাত্র সময়ই দিতে পারবে, এবং সেদিনই হবে নিষ্পাপ শিশু হত্যার আসল বিচার। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।